আপনারা দোয়া করবেন সেটা আমরা জানিও এবং বাবু ভাইয়ের কাছে আমি যতটুকু শুনি, যতটুকু বুঝেছি যে শুধু মাই না, বাবু ভাইয়ের কাছে তিনি আরও অনেক কিছু ছিলেন আসলে। তো এরকম একজন মানুষকে হারানো অনেক কষ্টের ব্যাপার। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে বাবু ভাইকে যেন এই শোকটা বহন করার শক্তি আল্লাহ পাক দেন। তো যাই হোক বাবু ভাই, থ্যাংক ইউ। তারপর আপনি এসেছেন এবং আপনি একটা ঘটনা আমাদের সাথে আজকে শেয়ার করতে চান, আপনি বলছিলেন। জি রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে আসলে মেইলে পাঠিয়েছে হাসিব আহমেদ দুর্লভ নামে একজন। জি ও ক্যানাডাতে থাকে। জি ক্যানাডাতে থাকে এবং ওর ওখানকার লোকাল একটা ঘটনা ও আমাকে পাঠিয়েছে, যেটা হচ্ছে ও কয়েকদিন আগে ফেসবুকে কিছু কার্ডের ছবি আমাকে পাঠায়, সেটা হচ্ছে ট্যারট কার্ডের ছবি। আচ্ছা, এটা কারের ছবি। তো আমি জাস্ট দেখি জিনিসটা, তো ও আমাকে বলে যে ভাইয়া এটার পিছনে কিন্তু আরও কিছু ঘটনা আছে, আপনি যেটা শুনতে চান এটা একটা ট্রু ঘটনা। এখানকার কাইন্ড অফ লাইক যেটাকে বলা হচ্ছে আরবান মিথের মতো, সবাই এটা জানে। হ্যাঁ, এই ঘটনাটা আপনি খুব ভয়ঙ্কর এই কার্ডগুলোর পিছনে, এবং ওই কার্ডগুলোই নাকি ইনভলভ ছিল ওটার ভিতরে। আচ্ছা, আমি বললাম যে ওকে, তুমি বলতে পারো আমাকে, আমি শুনবো। তো তখন আমাকে ঘটনাটা লিখে পাঠায়। তো রাসেল ভাই, আমি ঘটনাটা আপনাকে বলছি। এই ঘটনাটা ঘটেছে হচ্ছে কি আপনার ক্যানাডার সেন্ট জোন্সে, নিউ ফাউন্ডল্যান্ডে। তো সেন্ট জোন্স আপনার এটা হচ্ছে আপনার এখনও খুব একটা উন্নত শহর না। হ্যাঁ, জি এবং এটা 1995 সালের ঘটনা। সেই সময় আমি এসেছিলাম, ইউনাইটেড স্টেটসে ছিলাম। তো সেই শহরের ঘটনা এটা। আর 90s সময় এটা নাকি আরও বেশি আন্ডার ডেভেলপ ছিল জায়গাটা। জি তার এখানে নাকি খুব বেশি প্যারানর্মাল ব্যাপারগুলো চর্চা মানুষ করে। ও আমাকে বলেছে যে ওখানকার কিছু আপনাকে ছবি আমি যদি দেখাই, আপনি দেখে বুঝবেন যে জায়গাটার ওয়েদার অ্যান্ড এভরিথিং, লাইক ক্লাইমেটটাও একটু ডিফারেন্ট এবং আশেপাশের সব কিছু। যাই হোক, এই ঘটনাটা আমি বলি। তো সেই শহরে একজন ভদ্রমহিলা বাস করতেন। তার নাম, ও অ্যাকচুয়ালি আমার কাছে এটা ছদ্মনাম ইউজ করেছে, বলছে ওনার নাম ক্যাথরিন ধর্ম। আচ্ছা আচ্ছা। তো সে ম্যাজিকের সাথে ইনভলভ ছিল। তো ও যদিও লিখেছে এটা হোয়াইট ম্যাজিক, আর আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই যে ম্যাজিকের মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আর হোয়াইট ম্যাজিক নেই। ম্যাজিক ইজ ম্যাজিক, ম্যাজিক ইজ ব্ল্যাক ইটসেলফ, যদি ট্রু ম্যাজিক হয়ে থাকে। ইফ ইট ইজ নট এ ট্রিক, ম্যাজিক হয় ম্যাজিক অ্যান্ড ট্রিক। তো ম্যাজিক কিন্তু সব আমরা যেটা দেখি টিভিতে দেখি বা আমরা অ্যামিউজমেন্টের জন্য। জি তো ম্যাজিক মিনস ব্ল্যাক ম্যাজিক, বিকজ দেয়ার ওয়্যার টু থিংস। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস দিয়েছিলেন, একটা হচ্ছে বলেছে, একটা হচ্ছে ম্যাজিক, একটা হচ্ছে দোয়া, জি একটা হচ্ছে আপনার মুজিজা। দুটা জিনিস। তো দুইটা জিনিস। হোয়াইট ম্যাজিক বলতে আপনি মানে মানে নবীদের সময় যেটা ছিলেন, প্রফেটদের সময় যেটা ছিল সেটা মুজিজা, আর পরবর্তী ওলিয়া উলিয়ারা যেটা করে সেটা কারামত। জি তো সেটা টোটালি আল্লাহর কাছ থেকে আসে, ওটার মধ্যে কোনো রকম নেই। আর ম্যাজিক যেটা, সেটা ব্ল্যাক, যেটা হারুত আর মারুত নিয়ে আসছিলেন জি এই প্রাচীন বাইবেলে। যাই হোক, এটা একটু ক্লারিফিকেশন দিলাম যেহেতু ঘটনার সাথে এটা রিলেটেড। তো আপনার তো ওই মহিলা ওখানে ম্যাজিক চর্চা করতেন এবং ওই মহিলা কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য গণনা করতেন। আচ্ছা তো একদিন রাতের কথা, ওই মহিলা বাসায় বসে আছেন। তো এই সময় তার সাথে দেখা করতে আসেন একজন ভদ্রলোক। ভদ্রলোক বললে ঠিক হবে না, মানে একজন লোক। লোকটা বেশ উস্কো খুস্কো, মানে কাপড় চোপড় বেশ এলোমেলো টাইপের। সে আসে তার ভাগ্য গণনা করার জন্য তার ম্যাজিকের মাধ্যমে। তো এটা লোকটা আসার পর তিনি তাকে বসান রীতিমতো তার যেখানে তিনি এই চর্চাগুলো করেন সেখানে আর কি, যেখানে তিনি ক্লায়েন্টের দেখা করান আর কি, সেখানে। তো বসার পর লোকটাকে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি জানতে চান। লোকটা বলে যে আমি আমার লাক সম্বন্ধে বা আমার সম্বন্ধে আমি জানতে চাই। তো ভদ্রমহিলা বলেন যে ওকে। উনি ওনার কার্ড সেট বের করেন, যে কার্ড দিয়ে উনি সেটা গোনার পরে উনি কার্ডগুলোকে শাফল করেন। শাফল করে ভদ্রলোকের দিকে বাড়িয়ে দেন জি পিক করার জন্য কার্ড। তো ভদ্রলোক যখন নাকি উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছে, না ভদ্রলোককে শাফল করার জন্য না বাড়িয়ে দেন কার্ডগুলো না দিকে। তো ভদ্রলোকের দিকে যখন উনি কার্ডগুলো বাড়িয়ে দিয়েছেন, তখন নাকি ওনার সাথে ওই ভদ্রলোকের হাতের স্পর্শ লাগে। আচ্ছা ওই স্পর্শে উনি বুঝতে পারেন উনি একটা ডার্ক ফিলিংস পান। এটা হচ্ছে যে মানে ফিলটা এরকম যে কোনো কিছু একটা অশুভ এই ভদ্রলোকের মধ্যে আছে, বা একটা সামথিং আনইউজুয়াল। তো উনি ছিলেন কাইন্ড অফ লাইক এ সাইকিক, বাইরে যেটাকে বলে সাইকি, যারা সাইকিক বল রিড করে অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। তো তাদের বিরুদ্ধে এই ধরনের ভিশন আসতো আর কি। তো উনি তখন চিন্তা করে লোকটা কি খারাপ, কোনো ধরনের মানে চোর ডাকাত, রেপিস্ট বা সামথিং লাইক দ্যাট, ক্রিমিনাল কিনা। তো এটা চিন্তা করে উনি একটু টেনশনে পড়েন। পরবর্তীতে পরে মুহূর্তে উনি বাদ দেন, বলে আচ্ছা ঠিক আছে, লেটস ডু ইট। তো ভদ্রলোক শাফল করে কার্ড দেওয়ার পর উনি সেখান থেকে 8টা কার্ড পিক করে বেছে নেন। তো হাসিব আমাকে কার্ডগুলোর নাম বলেছিল, বাট আমি সেটা এখন উল্লেখ করবো না, ওকে ঠিক আছে। তো 8টা কার্ড বেছে নেওয়ার পরে উনি একটা কার্ড করে লোকটার ভাগ্য বর্ণনা শুরু করেন। তো কার্ড রিড করতে যেয়ে দেখা যায় যে ভদ্রলোক তার জীবনে একটা সময় অর্থবিত্ত কামিয়েছিলেন এবং বেশ ভালো অর্থবিত্তের মালিক হয়েছিলেন এবং বেশ সচ্ছল ছিলেন এবং ধনী হয়েছিলেন। পরবর্তীতে তার বিভিন্ন বদভ্যাস, নেশা, জুয়া খেলার কারণে আস্তে আস্তে উনি সব হারান। তো প্রথম এই 7টা কার্ডে বিভিন্ন এইসব বর্ণনা উনি দেন তাকে।
দেওয়ার পর বাকি থাকে হচ্ছে লাস্ট কার্ডটা। জি। এই কার্ডটা যখন উনি দেখেন তখন সে নাকি একটা রিডিং দেখতে পান যে অত্যন্ত কষ্টের মাধ্যমে সব কিছু শেষ হবে। তো এটা দেখে উনি নাকি ওই ভদ্রলোককে এইটা বলতে চান না রেজাল্টটা। জি। এনিওয়েজ এখানে আমি একটু বলে রাখি রাসেল ভাই, কারণ যেহেতু কাহিনীটা আমি বলছি, এখানে আমার নিজের বিশ্বাসটাও এখানে কাজ মানে বলা উচিত। কার্ড রিডিং বা হোয়াটএভার এটা দিয়ে কখনোই মানুষের ভবিষ্যৎ বলা যায় না, মানুষ কখনোই কারো ভবিষ্যৎ বলতে পারে না। এটা গেম হিসেবে ইট ইজ কাইন্ড অফ এ গেম, এটা কখনোই সম্ভব না, কারণ এটা কখনোই সিরিয়াসলি যারা করেন তাদেরকে বলবো এত সিরিয়াসলি এটা নেয়ার কোনো মানে নাই। বলা আছে কিন্তু বিভিন্ন জায়গায় যেটা সিরিয়াসলি কিছুই না, মানে খেলার মতো। হ্যাঁ, কারো কাছে থেকে ভাগ্য জানতে মানে অ্যাজ এ মুসলিম আমি বলবো যে ভাগ্য গণনা জানতে চাওয়াটা হচ্ছে হারাম অ্যাজ এ মুসলিমদের জন্য। এটা আমার জানানো কর্তব্য ছিল, আমি জানিয়ে দিলাম জি, যেটা হারাম। এনিওয়েজ কারণ ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানাতে পারে না। এনিওয়েজ তো ওই ভদ্রলোক, ওই ভদ্রমহিলা তাকে বলেন না কথাটা যে অত্যন্ত কষ্টের মাধ্যমে তার সব কিছু শেষ হবে। তো ভদ্রলোক বলে কি তুমি কার্ডের বলছো না কেন, লাস্ট কার্ডে কি আছে? তো সে বলে না তুমি এটা না জানলেও চলবে, ইটস ওকে। সে ভদ্রলোক তাকে চাপাচাপি করে, না ইউ হ্যাভ টু টেল মি। তো যখন তাকে অনেক চাপাচাপি করে ভদ্রমহিলা তখন তাকে বলে যে তোমার লাস্ট কার্ডের ব্যাপারটা ছিল এরকম। তো এই কথা শোনার পর লোকটা হাসি শুরু করে, অট্ট হাসি, খুব হাসে, হা হা করে হাসে। হেসে লাস্টে মানে সে মানে বিলাপ বকা শুরু করে, বিলাপ বকা শুরু করে সে কপাল চাপড়াতে চাপড়াতে নিজের মতো ওনার বাসার থেকে বিদায় নেয়। সো ভদ্রমহিলা ওইটা বিদায় দেয় এবং সে খুব একটু অড ফিল করে যে কি আসলো কি বললো এসে। তো একটা এরকম সময় যেতে থাকে, বাট ওনার মধ্যে একটা বাজে ফিলিংস কাজ করতে থাকে এটা নিয়ে। তো এর মধ্যে মাস দুয়েক পরে কোনো এক পূর্ণিমার রাতে এই মহিলা তখন তো তার জাদু সাধনা করতো, ম্যাজিক সাধনা। তো সে কিছু আরক শেকড় আর কি পোড়াতে পোড়াতে তার বাসার বারান্দায় সব বাতি নিভিয়ে দিয়েছিল, সব সারা বাড়ি মোটামুটি অন্ধকার করে সে বাসার আঙিনায় এই বাতি এই আরক পুড়িয়ে একটা ধোঁয়া তৈরি করে সে আস্তে করে একটা চেয়ারে বসেন। এবং যারা এই ধরনের সাইকিক সাধনা করেন বা যারা উইচ যাদেরকে বলা হয়, তারা এই ধরনের সাধনা প্রায় করেন, পূর্ণিমার রাতে অনেকেই করেন এরা এই ধরনের জিনিস। ওকে, এনিওয়েজ তো উনি এই সাধনা করতে করতে উনি এইগুলো পুড়িয়ে উনি তার মতো সাধনা করছেন বসে বসে একটা চেয়ারে মন্ত্র পড়ছেন। এই সময় তার হঠাৎ করে মনে হয় যে তার বাগানের আশেপাশে যে দূরে যে ফেন্সের কাছে যে গাছগুলো, সেগুলোর মধ্যে কিছু একটা ঘুরে চলে যাচ্ছে ছায়ার মতো। এবং একটা শব্দটা এরকম, কোনো গাড়ির ইঞ্জিন যদি খুব ভারী ইঞ্জিন লাইক আ ট্রাক অর সামথিং, সেই ইঞ্জিন যদি কোনো কথা বলতে থাকে জাস্ট লাইক দ্যাট এরকম। তো এবং একটা ভয়েসের মতো আসে সেই শব্দ থেকে যে তুই আমাকে কি করলি, এরকম টাইপের একটা। তো শুনে সে একটু ভয় পেয়ে যায় এবং সে তখন তাড়াতাড়ি তার বাসার মধ্যে ঢুকে যায়। উনি ওনার হাজব্যান্ডকে বলেন যে এরকম এরকম ব্যাপার করছে, এখানে মনে হচ্ছে কারাকি। তো হাজব্যান্ড সেটা করে উনি হাজব্যান্ডের বাসায় শটগান ছিল, সে শটগান নিয়ে সে বের হয়। সে মনে করে কোনো ইন্ট্রুডার হয়তো বাসার বাইরে। আসার পর দেখে যে তার যে টেবিলটা ছিল, যে টেবিলের পাশে বসা ছিল, সে টেবিলটা ভাঙা, 2 টুকরা করা, কেউ নাই। তো সে তখন থতমত খায় এবং বাসায় ঢুকে যায়। তারা মনে করে কে বা কারা বা whatever, সে মানে ওইটা নিয়ে করে না। তো তারও কিছুদিন পরে একদিন উনি এরকম আবার বসে আছেন নিচে তার লিভিং রুমের পাশে। তো হঠাৎ করে তার অস্বস্তি লাগা শুরু করে, মনে হয় যে কি হচ্ছে, কেমন জানি একটা মানে মনে হচ্ছে তৃতীয় কোনো কিছুর একটা উপস্থিতি এখানে আছে রুমের মধ্যে, কেউ তার দিকে তাকিয়ে আছে, তার পিঠের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো সে আস্তে আস্তে করে চোখ ফিরায়। যখন চোখ ফিরায় তখন তিনি দেখে যে ওনার পেছন দিকে অন্ধকার এবং ওই অন্ধকারের মধ্যে 2টো চোখ জ্বলে আছে। আচ্ছা। এবং চোখ জ্বলে থাকাটা হচ্ছে কাইন্ড অফ লাইক আপনারা যদি কেউ ওই যে প্রেডেটর মুভি দেখেন, প্রেডেটরের মধ্যে দেখবেন যে হঠাৎ করে লাইক অদৃশ্যের মধ্যে চোখ, এরকম 2টা চোখ নাকি তার পিছনে হঠাৎ জ্বলে ওঠে। এবং এটা দেখেও সে খুব ভয় পায়। ভয় পেয়ে সে মানে হাজব্যান্ডকে ডাকে এবং দেখে সেখানে কেউ নাই। আচ্ছা। তো এইভাবে করে তার দ্বিতীয়বার ইনসিডেন্টটা হয়। এবং থার্ড ইনসিডেন্টটা হচ্ছে যে উনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থেকে রাতের বেলা হঠাৎ করে উনি স্বপ্নে দেখেন যে উনি একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং পেছনে ওনাকে কেউ ধাওয়া করছে। এবং একসময় উনি বুঝতে পারেন ওই যে সেই একজন লোককে উনি ভাগ্য লাইক তার লাক রিডিং করছিল, সেই লোকটা তাকে ধাওয়া করছে। এবং সেই জঙ্গলের মধ্যে উনি দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে দেখতেছে যে ওই লোকটা এসে পড়তেছে কাছাকাছি। একসময় তাকে ধরে ফেলে। ওকে যখন ধরে লোকটা, তখনই তিনি ফাইন্ড আউট করেন যে ওনাকে বোবায় ধরছে লাইক স্লিপ প্যারালিসিস। এবং উনি অনেক চেষ্টা করেন, কথা বলতে পারতেছে না। এর মধ্যে ওনার চোখ খুলে যায়। চোখ খুলে উনি দেখে যে ওনার সামনে যে চেয়ারটা ছিল, এই যে চেয়ারটা বিছানা বেডরুমে, সেখানে সেই ভদ্রলোক বসা। ভদ্রলোক বলতে সেই লোকটা, হ্যাঁ, বসা। এবং সে রক্তাক্ত, তার চোখে মুখে রক্ত, তার যে বুকের কাছে কেমন একটা মানে রক্তের একটা দাগ, বেশ মোটা একটা দাগ রক্তের। এবং সে ওই চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার কাছাকাছি যখন আসে তখন উনি চেষ্টা করে ওনার স্বামীকে ডাকার, সেটাও সে পারে না। এবং যখন লোকটা খুব কাছে আসে তখন তিনি জ্ঞান হারান। তো এই ইনসিডেন্টটা হওয়ার পরে উনি পরদিন যখন ঘুম ভাঙে, উনি তখন বুঝতে পারে ওনার জ্ঞান হারান, ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যেই।
তো ওনার যখন জ্ঞান ভাঙে, ঘুম ভাঙে, তখন সে বুঝতে পারে যেটা তো একটা কিছু একটা আমার করা দরকার, আমি কী করব। তখন তার এক ফ্রেন্ড আছে যে নিজেও এরকম লাইক যে সাইকিক রিডিং করে, তার সাথে যোগাযোগ করে এবং তার বান্ধবী তাকে পরামর্শ দেয় যে আসো আমরা ওইজি বোর্ড নিয়ে আমরা বসি, দেখি কি ও করে। মাই গড, একটা এমনি করেছে, হ্যাঁ। এরপরে আবার আরেকটা। তো Oh my তখন God. তার বান্ধবীর বুদ্ধিতে তিনি রাত্রেবেলা ওনারা এরকম একটা রাতে ওনারা দুইজনে ওইজি বোর্ড নিয়ে বসা এবং বসার পরে ওনারা অনেকক্ষণ চেষ্টা করে। প্রথমে দেখছে কোনো রেসপন্স নাই এবং অনেকক্ষণ পরে একটা দুর্বল রেসপন্স তারা পায় এবং রেসপন্স পাওয়ার পরে ওরা চেষ্টা করে যে কার সাথে কথা বলতেছে। তো তখন দেখে মানে রেসপন্সটা এরকম আসে যে ওইখানে 25 বছরের বয়সী কোনো মেয়ের আত্মা আছে। এখানে আমি একটু ফুটনোট দিয়ে দিই রাসেল ভাই, ওইজি বোর্ডে কোনো আত্মা আসে না, যেটা আসে সেটা দুষ্টু জিন। হ্যাঁ, এনিওয়েজ, তো ওনার বোর্ডের মধ্যে দেখে যে 25 বছর বয়সী একটা আত্মা আছে। সে বলে যে তার সাথে আরও 5টা মেয়ে আছে, ওখানে 5টা মেয়ের আত্মা আছে এবং আরেকটা এন্টিটি আছে এবং সেই বলতেছে যে এটা এন্টিটিটা আসলে কোনো আত্মা না, আচ্ছা। যে এন্টিটিটা আছে সেটা একটা ডিমেন বা আমরা যদি বলি জিন, সে আছে। তো ওনারা ট্রাই করে যে আমি এই ডিমনটার সাথে কথা বলতে চাই এবং ওই আত্মা অনেক বার্গেনিং হয় তাদের মধ্যে। একটা পর্যায়ে তারা ওই ডিমনের সাথে তাকে কথা বলার জন্য একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়। আচ্ছা। তো ডিমনটার সাথে অনেক কথাবার্তার মাধ্যমে একসময় ডিমনটা তাদেরকে বলে, অ্যান্সার করে যে সে ওই বাসায় ওই ভদ্রলোকের মাধ্যমে এসেছিল এবং এসেছিল যেই কারণে যে এই মহিলা যে সাইকিক বা ম্যাজিক চর্চা করতো, ব্ল্যাক ম্যাজিকটা চর্চা করতো, সেটা ওই জিনটার খুব পছন্দের ছিল। আচ্ছা। এবং সে প্রায় চাইতো যে ওই মহিলার সাথে কথা বলতে বা সামথিং। সো সে যেটা করে মানুষ হিসেবে ওই লোকের মাধ্যমে ওই বাসায় আসছিল, ঢুকছিল এবং জিনটা তখন তার বাসার বাইরে থেকে সবসময় তাকে ফলো করতো। ওই লোকের মাধ্যমে তার বাসায় ঢুকে ওই কথা হয় এবং লোকটা ওই যে লোকটাকে যখন নাকি মহিলা লাস্ট কার্ডে রিডিং বলেছিল, তখন লোকটা নাকি তার বাসার থেকে বের হয়ে যায়, যেতে যেতে প্রায় 10-12 কিলোমিটার যাওয়ার পরে একটা রাস্তার পাশে ট্রান্স কানাডা হাইওয়ের কাছে সে অ্যাক্সিডেন্ট করে, একটা এসইউভির সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আচ্ছা। তো জিনটা ওখানে আর কিছুই করতে পারে না, জিনটা চলে যায়। বাট জিনটা ওই মহিলাকে ছেড়ে যেতে চায় না, তাকে ডিস্টার্ব করতেই থাকে। তো সে বলে জিনটাকে যে মানে তোমাকে তো ছেড়ে যেতে হবে আমাকে, কাজ দিস ইজ নট দ্য ওয়ে দ্যাট তুমি আমার সাথে থাকতে পারবে, এরকম কিছু ব্যাপারে। তারপর জিনটার সাথে তারা একটা ইসে আসে, লাইক ডিল করে। ডিলটা হচ্ছে এরকম যে ওখানকার যে ফরেস্ট আছে সেই ফরেস্টে যে সে 5টা ছাগলকে বলি দিবে এবং সেগুলোর মাথা গাছের সাথে ঝুলিয়ে রেখে আসবে এবং এটার জন্য তাকে রিচুয়াল করতে হবে। তো সেই মহিলা এবং তাকে একাই করতে হবে। তো মহিলা সেখানে ওই ফরেস্টে যায় এরকম 5টা ছাগল নিয়ে এবং সে নিচে ওগুলোকে বলি দিয়ে এবং ওই 5টার মাথা সে গাছের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিয়ে আসে এবং তার মতো রিচুয়াল প্ল্যান করে এবং এভাবেই সে নাকি জিনটার থেকে মুক্তি পায়। সো এইভাবে করে মহিলাটার এই কাহিনীটা সমাপ্তি হয়। এটা নাকি ওখানে অনেক পরিচিত ঘটনা আছে, অনেকে নাকি জানে এবং ও আমাকে ওই কার্ডের সেটটা ছবি দিয়েছে। ও নাকি কার্ড সেটটা কিনেছে সামহাউ নিলামে বা সামথিংয়ে এবং কার্ডের সেটটার ছবিও সে আমাকে দিয়েছে এবং যেই জঙ্গলে সেটা করেছে সেটারও সে ছবি, একটা ম্যাপ দিয়েছে আমাকে, গুগল ম্যাপ। এই ছিল স্টোরি। অনেক সাহসী উনি, ওনার তো মানে এটা তো ও মাই গড। আমি আপনাকে দেখাবো ছবিগুলো আছে আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। এবং আমরা চলেন আমরা আমার মনে হয় যেটা ভালো লেগেছে আপনারা একটু ফেসবুকে লেখেন কেমন লাগছে না লাগছে এবং সেই সাথে আপনারা আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে fruitfm@radiofurti.fm which is bhwtfm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা পরের ঘটনায় যাব, চলুন যাই। ভূত এফএম, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল এবং শুনছেন ভূত এফএম। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন আমাদের সবার পছন্দের বাবু ভাই। এবং বাবু ভাই শুধুমাত্র আমি যে বলবো যে আপনাদের যে ঘটনা শোনান এটাই না, উনি একজন লেখক এবং ওনার লেখা আমি পড়েছি, খুব ভালো লেখেন উনি। এবং সে সাথে উনি একজন সবচাইতে বড় কথা যেটা সেটা উনি একজন খুব ভালো মানুষ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাবু ভাই আপনার সাথে একটু অন্য বিষয়ে আলোচনা করি। এই যে কোরবানির ঈদ আসে, থাকে না যে কিছু মেমোরিজ আমাদের মনে পড়ে, আপনার কাছে এই মেমোরিজগুলো কি আসলে? অ্যাকচুয়ালি কোরবানি ঈদ বলতে কি রাসেল ভাই, কোরবানি ঈদ জিনিসটা আমি ছোটোবেলা থেকে যেরকম দেখে এসেছি যে মানুষজন আমাদের দেশেই তো দেখা মূলত আর কি, যে মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে, গরু কেনা নিয়ে প্ল্যানিং শুরু করে এবং প্রাণী কিনে নিয়ে আসে এবং সেটা মানুষ দেখে এবং মানুষজন এসে দেখে যে কী অবস্থা এবং পরবর্তীতে ঈদের দিন সকালবেলা এটাতে কোরবানি হয়ে যায়। হ্যাঁ, তো
এটার স্মৃতি কিন্তু ওইখানে এবং প্রতি কোরবানিতে একই জিনিস রিপিট হচ্ছে, মানুষ কিন্তু এটাই দেখতেছে। কিন্তু এটার মূল জিনিসটা যে মানুষের মানে জিনিসটা হচ্ছে যে একটা জিনিসের প্রতি মায়া তৈরি করা এবং পরবর্তীতে সেটাকে আল্লাহ রাস্তায় ছেড়ে দেওয়া, মানে কোরবানি করে দেওয়া। কোনো পরিবর্তন আছে আপনার ছোটবেলার ঢাকার ঈদের সাথে এখনকার ঢাকার ঈদ? পরিবর্তন বলতে এখন দেখবো যে পশুর সংখ্যা বেড়েছে, বড় বড় গরু, মানে কম্পিটিশন তৈরি হয়ে গেছে। সব ধরনের পশুর কথা বলছি। হ্যাঁ, না মানে পশু, হ্যাঁ সব ধরনের পশুই কিন্তু আছে, যেটা আমরা একটু তাত্ত্বিকভাবে দেখি, সব সেটাই। রকম পশুই আছে আমাদের আশেপাশে। আর এমনি গরু মানে পশু কোরবানির যে পশু সেগুলো বড় সাইজের আসছে, মানুষের মধ্যে কম্পিটিশন তৈরি হয়ে গেছে, মানে উইচ ইজ মানে একটা হওয়া উচিত না আসলে জিনিসটা, কিন্তু ওইটাই হচ্ছে। তো আর মানুষ কাইন্ড অফ লাইক এখন কিন্তু আগে কিন্তু ওই যে মানুষ কোরবানি করে বাসায় যেত এবং নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য ছিল, পাড়ায় পাড়ায় পাড়ায়। এখন ওইটা অনেক কমে গেছে রাসেল ভাই। সেটাই। এখন মানুষের মধ্যে সৌহার্দ্য বলতে তেমন কিছু নাই, অনেকের কাছে শুনে ঘুমাবে দিনের বেলা, এরকম আর কি। ঈদের দিন সারাদিন কি করছেন? ঘুমাবো এরকম আর কি। সেটাই। যাই হোক, এইবারে আপনার মানে ঈদ সম্পর্কে আমি কিছু জানতে চাইবো না এবারে, এই জন্য আগের ঈদের কথাই জিজ্ঞেস করলাম এবং আশা করছি যে আপনার ঈদ ভালো কাটবে এবং আপনি আপনার মানে কি বলবো যে আপনার যারা আপনার ঘটনা শোনেন, এরকম বিরাট একটা মানে মানুষ, মানে কি বলবো, বাংলাদেশে প্রচুর মানুষ আছে, শুধু বাংলাদেশে না, মানে দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক বাঙালি আছেন যারা আপনাকে অসম্ভব ভালোবাসেন। তাদের জন্য যদি ঈদের মানে ঈদ উপলক্ষে আপনি কোনো মেসেজ দিতে চান বা কিছু বলতে চান, সেটা আপনি বলেন। সবার কাছে অ্যাকচুয়ালি সবার জন্য তো ঈদের শুভেচ্ছা আছেই, আর সবার কাছে আমি কৃতজ্ঞ আমাকে যে পছন্দ করেন অনেক। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন, সেটাই। কারণ আপনাদের ভালোবাসি বলেই আমি এই অনুষ্ঠানটায় আসা। সাধারণত আমি চেষ্টা করছি অনেক কিছুকে অ্যাভয়েড করে যেতে আর কি। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, অনেক কষ্ট করে এসেছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ রাসেল ভাই। আচ্ছা, আমরা চলে যাব পরের ঘটনায় এবং আপনারা আমাদের সাথেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এফএম এন্ড রেডিও ফুর্তি। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছি সাথে এবং চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে আমার সাথে যে অতিথি আছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, সবার পছন্দের। আমি আজকে মানে যদি সকালে মেল খুলি তাও মনে হয় দেখেছি মেলে যে আফরান ভাইকে আমরা চাই। তো সেই আফরান ভাই আমাদের সঙ্গে আছেন এবং আফরান ভাই আমাদের সঙ্গে আজকে যে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে এটা আমাদের বার্থডে এবং ঈদ স্পেশাল ভূত এফএম, এবং সেখানে আপনি আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনি সবসময় ভালো আছেন, ভালো দল আছেন। এবং মানে আজকে আমাদের মানে অনেক বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে, এটা আপনারও নিশ্চয়ই অনেক ভালো লাগছে আমাদের এখানে এসে সবার সাথে আপনার ঘটনা শেয়ার করতে। তো আপনার কাছে যে ঘটনা দুটো আছে সেই ঘটনা দুটোর কিছু অংশ আমি শুনেছি, খুবই সুন্দর, খুবই অদ্ভুত, এবং আমার ধারণা যে যারা শুনছেন তাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। তো আফরান ভাই, চলুন আমরা শুরু করি। এবং আমি তার আগে ছোট্ট করে জানি, এই যে 9 বছর ভূত এফএম পার করলো, এবার তো ঈদ আর বার্থডে একসঙ্গে পড়ে গেছে, তো কেমন লাগলো আপনার? আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ভূত এফএমের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা, তারপর ঈদ উল আজহার শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই অ্যাম অনার্ড টু প্রেজেন্ট হেয়ার। আমি সত্যি খুব সম্মানিত বোধ করছি যে আজকের এই এপিসোডে আমাকে ইনভাইট করেছেন, এবং সেই সাথে যারা ভূত এফএমের লিসেনার্স আছেন তাদেরকে তো অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ, যারা আমার গল্প পছন্দ করেন, আমাকে পছন্দ করেন এবং যাদের ভালোবাসার কারণেই বারবার এখানে আসা হয়। তো সত্যি কথা বলতে ভাই, মানে কি বলবো, আমি সত্যি খুব এক্সাইটেড আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে স্পেশালি ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। তাহলে চলুন আমরা এখন ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, আমি গত কয়েকটা এপিসোডে, টানা 2টা এপিসোডে আমি খুলনার 2টো স্টোরি শেয়ার করেছিলাম। তো আমি লাস্ট খুলনা থেকে ক্লাস নিয়ে আসলাম আর কি। তো ওখান থেকে আমি খুব ভালো 2টো স্টোরি পেয়েছি। তো আমি চিন্তা করেছি যে এবার আমি এই 2টো স্টোরি এবার এপিসোডেও আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো ভাই, স্টোরি 2টো কালেক্ট করার জন্য সবচেয়ে বেশি যে হেল্প করেছিল উনি হচ্ছে আমার গত 2টো স্টোরি যারা এই 2জন হেল্প করেছিল, রূপম এবং সৈকত, এদের 2জনকে স্পেশালি থ্যাঙ্কস। আসলে ভাই, ফার্স্ট স্টোরিতে চলে যাই। সঙ্গত কারণে আমি যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম এবং স্থানটা আমি বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ এই নাম না প্রকাশ করার শর্তে এবং স্থানের নাম না প্রকাশ করার শর্তেই আমি এই স্টোরিটা মানে বলার অনুমতি পেয়েছি। আচ্ছা, তো ঘটনাটি ছিল রাসেল ভাই 2015 সালে, যে ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। তো উনি একদিন কোনো একটি কারণে পারিবারিক এবং একটা ব্যবসায়িক কারণে উনি এক জায়গায় যাচ্ছিলেন, মানে জায়গাটার নামও বলছিলেন। উনি যাচ্ছিলেন, কিন্তু
হঠাৎ করে রাস্তায় মানে মোড় ঘোরার সময় উনি একটি মিনি বাস এবং একটি অটোরিকশা টাইপের একটি গাড়ির সঙ্গে মানে একটু মানে চাপার মধ্যে পড়ে যান এবং বেশ খুব মানে আহত হন উনি। ওনার মাথায় আঘাত লাগে, শরীরের বিভিন্ন মানে অংশে আঘাত লাগে এবং আঘাত লাগার পর স্থানীয় যারা ওনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তারা দ্রুত একটি রিনাউন্ড একটা হসপিটালে তাকে মানে হসপিটালাইজড করেন এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যান। তো জরুরি বিভাগে যিনি ডাক্তার ছিলেন তো উনি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। যেহেতু একটা জায়গা থেকে ওনাকে উদ্ধার হয়েছে, ওনার সাথে অন্য কেউ ছিল না এবং ওনাকে আইডেন্টিফাই করার মতো ওই ধরনের কোনো কাগজপত্র ওনার সাথে ছিল না, এই কারণে চিন্তা করা হলো যে ওনার পরিবারকে তো খবরটা জানাতে হবে। তো যেহেতু লোকালি জিনিসটা ঘটেছে, ওনার পরিবার হয়তোবা এখানে আশেপাশে কোনো একটা এলাকায় থাকেন আর কি, উনি হয়তো বাইরের কেউ নন, এরকম চিন্তা করা হলো আচ্ছা ঠিক আছে, একে বেওয়ারিশ হিসাবে ঘোষণা করার দরকার নেই, আমরা একটু খোঁজ লাগাই যে এর পরিবারটা কোথায় থাকে। তখন রাসেল ভাই ওনার শরীরটা মোটামুটি যেখানে যেখানে ক্ষত হয়েছিল সেগুলো ব্যান্ডেজ পেঁচিয়ে তাকে হসপিটালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এবং মর্গ বলতে রাসেল ভাই সাধারণত হসপিটালে দুই ধরনের মর্গ থাকে, একটা টেম্পোরারি মর্গ যেটা সাধারণ ইনস্ট্যান্ট যে লাশগুলো রাখা হয়, পরবর্তীতে যদি দেরি হয় এই লাশগুলো মেইন যে মর্গটা থাকে মানে বড় মর্গ যেখানে ফরমালিন দিয়ে রাখে, হ্যাঁ, তারপর ফ্রোজেন রুম টুম আছে যেখানে সেখানে পাঠিয়ে দেওয়া হয় আর কি ওনাকে। তো যেহেতু জানি না, আমি জাস্ট আন্দাজ করে বললাম না, এরকমই হয় রাসেল। আচ্ছা, তো ওখানে নিয়ে যাওয়া হয় ওনাকে। এখন যেহেতু উনি মানে ঘন্টাখানেক আগে মারা গিয়েছেন, তো চিন্তা করা হলো যে দেখি যদি কালকে সকালের মধ্যে যদি লাশের খবর না আসে তখন আমরা তাকে ফ্রোজেন যেটা মানে বক্স আছে ওই বক্সের মধ্যে ডেড বডিটা ঢুকিয়ে দেবো, আপাতত বাইরে যেটা অন্যান্য লাশ যেখানে রাখা আছে হিমঘরে সেখানেই থাক। তারা ওই চিন্তা করে স্ট্রেচারের উপরে অনেক লাশের সাথে ওনার লাশটাও তারা রেখে দরজা বাইরে থেকে দরজা লক করে সবাই চলে যায়। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, গভীর রাত্রে, রাত আনুমানিক কয়টা উনি হয়তো আন্দাজ করেছেন রাত 1টা-2টা হতে পারে, তো হঠাৎ ওনার আল্লাহর অশেষ রহমতে ওনার পালস ফিরে আসে। এটা খুবই অদ্ভুত, ওনার পালস ফিরে আসে এবং উনি আসলে প্রথমে মানে বুঝতেই পারেন না আসলে উনি কোথায় আছেন। উনি চিন্তা করছিলেন যে উনি চোখে কিছুই দেখছেন না, হয়তো উনি ওনার দৃষ্টিশক্তি হারিয়েছেন অ্যাক্সিডেন্টে, এরকমটা মনে করছিলেন প্রথমে। তো উনি মানে তারপরেও মানে একটু মানে লক্ষ্য করলেন যে দেয়ালের কোনো একটা অংশ বা কোনো একটা ফাঁকা অংশ দিয়ে বাইরের থেকে একটু আলো আসছে। তখন উনি চিন্তা করেন না, উনি ওনার আইসাইটটা হারান নাই, মানে উনি দৃষ্টিশক্তি হারান নাই, উনি দেখতে পাচ্ছেন কিন্তু ঘরটা অন্ধকার। এখন রাসেল ভাই ওখানে ওই ঘরে কিন্তু মাইনাসের নিচে তাপমাত্রা, কারণ ডেড বডিগুলো যাতে পৌঁছে না যেন মাইনাসের নিচে তাপমাত্রা থাকে। তো দেখা যাচ্ছে যে ওনার প্রচণ্ড শীত করছে। এখন উনি চিন্তা করছে প্রচণ্ড শীত করছে, এখন কি করি। উনি হাত দিয়ে দেখলেন ওনার শরীরে ব্যান্ডেজ পেঁচানো, ওনার দেহের উপরে একটি কাপড় রাখা, কিন্তু সেই কাপড়টাও তো খুব পাতলা কাপড়, যারা হসপিটালে গিয়েছেন দেখেছেন বেশ পাতলা কাপড় ওটা থাকে শরীরের উপরে। তখন উনি ওই পাগলের মতো উনি রুমের মধ্যে ওনার শরীরের সাথে জড়ানোর জন্য অন্য কোনো কাপড় পাওয়া যায় কিনা খুঁজছিলেন, কারণ এত ঠান্ডা লাগছে ওনার। উনি রাসেল ভাই যখন আশেপাশে হাত দিচ্ছিলেন তখন দেখলেন যে মানুষের মতোই যেন অনেকে শুয়ে আছে, তো তাদের শরীরের উপরেও প্রত্যেকের শরীরের উপরে কাপড় আছে। কারণ উনি এই অন্ধকারের ভিতরে হাতড়ে হাতড়ে এই কাপড়গুলো এক একটা করে সংগ্রহ করছিলেন। সংগ্রহ করে উনি মানে শরীরে মানে পেঁচিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলেন এবং উনি বুঝতে পারছিলেন না এই মুহূর্তে কী করা উচিত। আসলে উনি যে কোথায় তখন উনি বুঝতে পারছিলেন না। উনি ধারণা করছেন হয়তোবা উনি কোনো মানে আশেপাশে রুগী আছে, রুগীরা ঘুমিয়ে আছে, এই তাদের কাছ থেকে ওই কাপড়গুলো উনি নিয়ে উনি শরীরে পেঁচিয়েছেন। হঠাৎ রাসেল ভাই অন্ধকারের মধ্যে পাশ থেকে কেউ একজন বলে ওঠে যে কি ভাই খুব ঠান্ডা লাগছে। তখন উনি চমকে ওঠেন যে হ্যাঁ খুব ঠান্ডা তো লাগছে, আপনি কে? বলে আমি এখানকারই একজন। তো তাহলে লাইট জ্বালান, আমি তো অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। তখন বলবেন দাঁড়ান আমি লাইটটা জ্বালাচ্ছি। সত্যি রাসেল ভাই লাইটটা জ্বালায় একজন লোক, একদম স্বাভাবিক একজন লোক লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে উনি দেখেন যে আশেপাশে যা আছে সবাই মৃত, কেউ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ সুইসাইড করেছে, হয়তো বা পোস্টমর্টেম করার পরে রেখে দিয়েছে, সকালে হয়তো বা দেহ বুঝিয়ে দেবে, বা বেওয়ারিশ লাশ এখনও কবর দিতে পারে নাই বা পরের দিন কবর দেবে, এরকম লাশগুলো ওখানে অনেকগুলো লাশ সেখানে রাখা আছে। তো এইভাবে একের পর এক লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এই লোকটা এইভাবে মারা গিয়েছে, এভাবে প্রত্যেকটা লাশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এর মধ্যে রাসেল ভাই একটা লাশ পাশে রাখা ছিল, পরে বলছে যে এই লাশটা আজকে মানে বিকালের দিকে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তখন অন্যান্য লাশগুলোর মানে যেগুলো মানে কাপড় দিয়ে ঢাকা ছিল, উনি তো কিছু কাপড় নিজে শরীরে পেঁচিয়েছিলেন, অন্যান্য যেগুলো ঢাকা ছিল প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখছিলেন যে মানে কার লাশ কি উনি দেখছিলেন, কিন্তু ওই লাশের উপর থেকে ওই ব্যক্তি কাপড়টা সরাচ্ছিল না। তখন উনি নিজেই আগ্রহী হয়ে ওই কাপড়টা সরানোর পরে বলছে যে দেখে যে লাশটি শোয়ানো এটা আসলে ওনারই লাশ। তো এটা দেখে উনি এতটা ভয় পান যে উনি আর ওনার সেন্স রাখতে পারেন নাই, উনি সাথে সাথে মানে সেন্সলেস হয়ে পড়ে যান ওখানে। এরপরে ওনার সেন্স ফিরে আসে, তখনও অন্ধকার, মানে রুম অন্ধকার, উনি নিচে পড়ে আছেন। তো উনি কিছুটা মনে করতে পারছিলেন যে একটু আগে কী ঘটনা করছে, এবং
উনি ফিল করছিলেন আশেপাশ থেকে কেউ ওনার শরীরে হাত দিচ্ছে অন্ধকারের মধ্যে, এবং প্রচণ্ড ভয় পাচ্ছিলেন, প্রচণ্ড চিৎকার করতে পারছিলেন না। এর পেছনে কারণ হলো ভাই মাইনাসের নিচে তাপমাত্রা। সাধারণত আমরা দেখি শীতকালে অনেক মানে যখন বাইরে প্রচণ্ড শীতের আমরা ঘরে ঢুকি বাইরের প্রচণ্ড ঠান্ডা থেকে, অনেক সময় দেখা যায় আমরা কথাগুলো মুখের কথাগুলো জড়িয়ে যাচ্ছে, ঠিক ভালো করে উচ্চারণ করতে পারি না। উনি সারা রাত ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে উনি ওই কথাগুলো জড়িয়ে যাচ্ছেন। উনি যারা বোবা আর কি, তারা যেভাবে শব্দ আ করে শব্দ করে, উনি ঠিক ওইভাবে শব্দ করতে পারছেন, উনি আর কথা বলতে পারছিলেন না। আর ওই অন্ধকারের মধ্যে কেউ ওনার শরীরে হাত দিচ্ছিল, কেউ মাথায় হাত দিচ্ছে, উনি ফিল করছিলেন যে আমার শরীরে হাত দিচ্ছে কেউ। তো উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু চিৎকার করার চেষ্টা করতে উনি আবার সেন্সলেস হয়ে যান। পরে যখন রাসেল ভাই সকালের দিকে ওই যে যিনি মেইন ডোম উনি আসেন, ওই দরজাটা খুলে ভিতরে ঢুকবে আর কি। তো যখনই দরজাটা খুলে ভিতরে ঢুকেছে ওই ডোমটা, তখন ওই আলো যখন ওনার চোখে পড়েছে, ওনার সেন্স ফিরে আসছে। উনি আলো আসার সাথে সাথে উনি দৌড়িয়ে ওই ডোমের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, এবং উনি যে কি ভয় পেয়েছেন সেটা বলার চেষ্টা করছিল আর কি। কিন্তু রাসেল ভাই সমস্যা হলো ওই ডোমটা হঠাৎ করে এই দৃশ্য দেখে, কারণ ওই ডোমের বয়সও ছিল প্রায় 60 বছরের ভয় উপরে। পেয়ে গেছেন উনি তো এরকম দৃশ্য কখনো দেখেন নাই যে দরজা খুলে এরকম লাশ, এই যে সাদা পরা এরকম ব্যান্ডেজ পরা কোনো লাশ ওনার দিকে চলে আসতেছে এবং চিৎকার করতে করতে। এই দৃশ্য দেখে উনিও মারাত্মক ভয় পান। উনি কোনো মতে দরজাটা লাগিয়ে আবার দৌড় দিয়ে চলে যান, দৌড় দিয়ে হসপিটালে ডাক্তারের কাছে চলে যান যে আমি এই দৃশ্য দেখেছি। ডাক্তারটা বলে তুমি মনে হয় আজকে মনে হয় দিনের বেলা একটু বেশি খেয়ে ফেলছো, কারণ আমরা তো জানি ডোমরা সাধারণত লাশ কাটার সময় একটু ড্রাঙ্ক হয়ে নেন আর কি, এটা আমরা সবাই জানি। তো ওরা সবাই ভৎসনা করে ডাক্তাররা যে দিনের বেলায় এগুলো খাওয়া বাদ দাও। তখন বলে না আমি সত্যি কথা কিছুই খাই নাই, আমি সত্যি এই জিনিসটা দেখেছি। তখন ডাক্তাররা যখন অনুনয় বিনয় করে, ডাক্তার বলে আচ্ছা ঠিক আছে চলো আমরাও দেখবো। তখন দুইজন ডাক্তার যায়, সত্যি দরজা খোলার পরে যখন আবার দরজা খুলেছে, তখন ওই ভাই আবার ওনাদের দিকে চলে আসছে যে আমাকে বাঁচান, এটা বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। ওনার তো ওই ঠান্ডার কারণে উনি কথা বলতে পারছিলেন না। আচ্ছা, ডাক্তাররা ওটা দেখে মারাত্মক ভয় পান। ভয় পাওয়ার পর তখন ওনারা আবার দরজা লক করে চলে যায়। ওনারা আবার অন্যদেরকে বলে যে এই ঘটনা। তখন অনেক লোকের উপস্থিতি সেখানে আসে, সবার উপস্থিতিতে দরজা খোলা হয়। দরজা খুলে দেখা যায় না, আসলে সত্যি উনি জীবিত আছেন। আচ্ছা, পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করা হয়। কিন্তু যেহেতু রাসেল ভাই একজন জীবিত মানুষকে, যাই হোক ভুল হোক যে কারণেই হোক, অজ্ঞতাবশত হোক বা জ্ঞানের অভাবে হোক, ওনাকে তো ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলেছিলেন। তো এটা তো একটা ক্রিমিনাল অফেন্স হতে বটে। যাই হোক হসপিটাল কর্তৃপক্ষ ওনার পরিবারের কাছে ক্ষমা চান, ডাক্তারও ক্ষমা চান, উনি সেটা ক্ষমা করে দেন যে বেঁচে ফিরছে। পুরো পরিবার বলে যে বেঁচে গেছে, এটাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। না তো উনি যদি সত্যি ওনার তো পোস্টমর্টেম করাটা বাকি ছিল, এই কারণে রাসেল ভাই ওই দিন বিশেষ একটা অকেশন ছিল। দেখুন ডাক্তাররা রাতের বেলা চলে গেছিল বাসায়, বলছে যে এটা পোস্টমর্টেম পরে করবো, সকালে করবো। তা না হলে ওনাদেরকে যদি ওই অবস্থায় পোস্টমর্টেম করা হতো তাহলে উনি জীবিত থাকতেন না। তো পরিবার বলে যেহেতু উনি জীবিত আছেন, আমাদের আর কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া, আমরা এটা নিয়ে আর কোনো কথা বলবো না। অনেক অন্যরকম একটা ঘটনা। তো এরপর রাসেল ভাই উনি এখন কিন্তু দিব্যি স্বাভাবিক মানুষ, এখনো বেঁচে আছেন। আমি গিয়েছিলাম সেখানে, আচ্ছা, আমি নিজে দেখে আসছি। কিন্তু রাসেল ভাই ওই হসপিটাল এবং ওনার নাম বেশ কয়েকটা জিনিস না প্রকাশ করার শর্তে উনি এটা, কারণ যেহেতু উনি হসপিটালের সাথে একটা মিউচুয়াল করে ফেলেছেন, উনি রাজি হয়েছেন, সেটা উনি চাচ্ছিলেন না যে ওই হসপিটালের নাম বা ডাক্তার বা এই সমস্ত বিষয় জানাজানি হোক, কারণ যেহেতু উনি বলে ফেলেছেন উনি বেঁচে আছেন, এটাই শুকরিয়া, উনি এগুলো নিয়ে বেশি একটা কথা বলতে রাজি না। তো আমি ঘটনাটি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে কালেক্ট করতে পেরেছি। আমার মনে হয় রাসেল ভাই আমি যাবত কাল পর্যন্ত যতগুলো ঘটনা সংগ্রহ করেছি, তো এই ঘটনাটা আমি এই প্রথম মৃত থেকে জীবিত হয়েছেন এইরকম কোনো ব্যক্তির দর্শন বা এরকমের কোনো ঘটনা আমার মনে পড়ে যে এইটা আনতে পারি না কোনো একদিনের জন্য। উনি হয়তো সবকিছু না বলেই আমাদের সাথে কিছু। আমি রাসেল ভাই চেষ্টা করবো নেক্সট আমি ওইদিকে গেলে আমি চেষ্টা করবো ওনাকে বুঝিয়ে নিয়ে আসার জন্য। যদি আসেন আমার মনে হয় আরেকটু ভালো হবে। ওনাকে আমি এটাও করার চেষ্টা করেছিলাম যে আপনি অ্যাটলিস্ট আমি যে গল্পটা বলবো আপনি একটু ফোনে একটু লিসেনারদের সাথে আসতে না পারেন, উনি এতেও আসলে অতটা রাজি না, বিব্রত বোধ করেছেন। তারপর আসলে আমি চেষ্টা করবো নেক্সট আমি চেষ্টা করবো ওনাকে যেন আমরা কথা বলবো, আমরা যাবো, আমরা যে তার সাথে একটু কথা বলে আসবো। জি অবশ্যই আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে আসতে যদি সমস্যা হয় তাহলে আমরা গিয়ে তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করব। জি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, এটা ছিল আমার ফার্স্ট স্টোরি, বেস্ট স্টোরি আমাদের। তো থ্যাংক ইউ সো মাচ আফরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদেরও ভালো লাগছে। আমাদেরকে লিখতে হলে লিখুন bhutfm@radio40.fm which is bhfm@radioFORTA.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ লিখে পাঠাতে পারেন রেকর্ড করে, অথবা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন ছোট্ট একটা বিরতিতে যাব, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি FM and do ফুর্তি। Bhut FM. The night comes alive. বিশ্বাস
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং শুনছেন রেডিও ফুড রেড এফএম। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আফরান ভাই। আফরান ভাই প্রথম যে ঘটনাটি বলেছেন সেটা অসম্ভব সুন্দর একটি ঘটনা এবং আশা করছি দ্বিতীয় ঘটনাটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কিন্তু সেই জন্য যেটা করতে হবে আমাদের সঙ্গে পুরোটা সময় থাকতে হবে। এবং এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আফরান ভাইয়ের কাছে। আফরান ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই, আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ লিসেনার্স, সবাইকে আবারও শুভেচ্ছা। রাসেল ভাই, এখন যেই ঘটনাটি শেয়ার করব এটিও মানে কালেক্ট করেছি আমি, এবং এই ঘটনাটিও আমাকে দিয়েছে রূপম এবং সৈকত, এবং জন্য আবারও ওদের জন্য স্পেশাল থ্যাঙ্কস। রাসেল ভাই, এই ঘটনাটির স্থানটা এটাও একটু সঙ্গত কারণে একটু মানে গোপন রাখতে হচ্ছে, এই কারণে যে জায়গাটি আসলে মানে একটু রিনাউন্ড একটা জায়গা, তো মানে আশেপাশে জায়গাটা রিনাউন্ড, এই জন্য এই বিষয়টা একটু সঙ্গত কারণে আমি বলতে চাচ্ছি না এখানে। যদিও কোনো সমস্যা স্থানীয় নেই। লোকরা জানে, জি, জি, জি। স্থানীয় লোকরা জানে, কিন্তু আমি হয়তো শুনে অনেকে বুঝতে বুঝতে পারবো, কিন্তু আমি অন এয়ার আসলে এটা বলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। রাসেল ভাই, এই ঘটনাটির সময়কাল 2000 সালের ঘটনা, এটা মানে 2000 সাল যেভাবে আমি শুনেছি আর কি। তো ঘটনাটি একটা পুকুর কেন্দ্রিক ঘটনা। আমাদের বাংলাদেশের বিভাগীয় শহর একটা আছে আর কি, মানে খুব রিনাউন্ড বিভাগীয় শহর, আমি জাস্ট নামটা বলে বুঝতে পারবেন, জি। কিন্তু নামটা বলতে চাচ্ছি না। তো বিভাগীয় শহরেই পাশেই বেশ বড় একটা পুকুরটা ছিল হলো উত্তর দক্ষিণ বরাবর, মানে পুকুরটা। তো এই পুকুরের দক্ষিণ পাশটাতে বেশ একটু ঘন মানে জংলা ছিল, জি। মানে জংলা মানে বিভিন্ন গাছ টাছ এগুলো জংলা হয়ে গিয়েছিল ওখানে। তো দেখা যাচ্ছে যে মানুষ পারতপক্ষে পুকুরের ওই জংলা সাইডে যেত না, এমনি ভূতের ভয়টাই না, এমনিতে ওখানে ভয় পেতে, ওখানে সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে, এই জন্য মানুষ আসলে ওই সাইডটাতে যেত না। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে ওই পুকুরের চতুর্দিকে বেশ অনেকগুলো খেজুর গাছ ছিল। তো আমরা তো জানি নর্মালি ওই যে শীতকাল আসলে, শীতের মৌসুম আসলে যারা এক শ্রেণীর লোক আছেন যারা ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করে, আমরা স্থানীয়ভাবে তাদেরকে গাছি বলি, হয়তো অনেকে অন্য ভাষায় তাদেরকে মানে অভিহিত করেন। তো একজন গাছি উনি ওই রেগুলার প্রতি বছরই ওই সময়টাতে এসে ওই গাছগুলো থেকে রস সংগ্রহ করতেন। তো যেহেতু পুকুরের ওই পাশে মানে বেশ অনেক জায়গা ফাঁকা পড়েছিল, তো ওই গাছি আবার ছিল হলো গৃহহীন, মানে উনি তখন ওই জায়গার মালিকদেরকে বলেন, মানে পুকুর এবং ওই সংলগ্ন জায়গার মালিকদেরকে বলেন যে এখানে আমি একটা বাসা, মানে একটা ঘর, ছোটোখাটো ঘর তৈরি করে থাকতে চাই পরিবার নিয়ে। ওনারাও লোক ভালো ছিলেন খুব, যারা ওই জায়গার মালিক ছিলেন, তো তারা অনুমতি দেন যে ঠিক আছে তুমি থাকো, কোনো সমস্যা নেই। তো উনি হয়তো খুশি হন। তারপরে ওনারাও চিন্তা করেন যে পুকুরে রাত্রেবেলা মাছ টাছ চুরি হয়ে যায়, তো যদি একটা লোক থাকে, বিশ্বস্ত লোক থাকে, তাহলে চোরের উপদ্রব কমবে, আর উনিও গরিব মানুষ, ওনাদের থাকার ব্যবস্থা হলো, ওই চিন্তা করে ওনারা তাকে থাকার অনুমতি দেন। তো উনি ওখানে থাকার জন্য প্রথমে পুকুরের পাশে উনি বেশ মাটি টাটি একটু উঁচু করে একটা ঘরের জন্য জায়গা মানে প্রস্তুত করেন, ঘর তৈরিও করেন বাঁশ টাস দিয়ে, কিন্তু তখনও মানে থাকা শুরু করেন নাই, হয়তো কয়েকদিন পরে থাকবেন এরকম একটা প্ল্যান ছিল। ঘরটা উনি মানে এটাকে আমরা স্থানীয় ছাপরা বলি আর কি, অনেকে অনেকভাবে বলতে পারেন, অনেকে কুড়ে ঘর বলেন, আমরা স্থানীয় ছাপরা বলি, বা কুড়ে ঘর আর কি তৈরি করেন একটা। কিন্তু তখনও থাকা শুরু যখন করেন নাই, তখন ওই জায়গার যিনি মালিক, তো ওনার বেশ কয়েকজন সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো এর ভিতরে ওনার যে একজন সন্তান, ওরা চিন্তা করলো যে আমরা একদিন রাতের বেলা এখানে বনভোজন করবো, মানে পিকনিক যেটা বলে আর কি, আমরা পিকনিক করবো, অনেক রাত পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করে তারপরে থাকলে না থাকলে চলে গেলাম। মানে ওখানে তো ঘর একটা ছিল, ছোট একটা ঘরটা ছিল আসলে 2 রুম বিশিষ্ট, 2 রুমের একটা ঘর তৈরি করেছিলেন। তো ওনারা সারা রাত মোটামুটি নিজেরাই রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে, তখন রাত ধরেন যে 2 কি 3টা বেজেছে, তখন ওনারা আর সবার বাড়িতে ফিরে যান, সবার বাসা তো কাছেই একদম, সবাই ওনার বাড়িতে ফিরে যান। এখন রাসেল ভাই, ওই যিনি আর কি যিনি পিকনিকে আসছেন, মানে মেইন যিনি, তো ওনার আর ছোট ভাই আছে, উনি আবার ফজরের নামাজ পড়ে চিন্তা করছেন বড় ভাইরা তো পিকনিক করছে, রাতেবেলা বাসায় ফিরেছে কিনা তো জানে না, উনি ফজরের নামাজ পড়ে চিন্তা করছেন যে আমি একটু হেঁটে দেখে আসি ওখানে কেউ আছে কিনা। তো উনি হাঁটতে হাঁটতে চিন্তা, কোথাও কাউকে দেখে না, চিন্তা করে ঘরের মধ্যে যাই কাউকে আছে কিনা। এখন দেখেন না, ঘরের এক রুমে কেউ নাই, ওই যে খাওয়া দাওয়া করেছিল ওই উচ্ছিষ্ট পড়ে আছে, তো বুঝলো যে ওনারা কেউ নাই। তখন উনি ঘর থেকে বের হবেন, তো চিন্তা করলেন যে দেখি ঘরের পাশের রুমে কেউ আছে কিনা। তো উনি ওই পাশের রুমে একটা ছোট দরজা তৈরি করেন, চিন্তা করে দরজা খুলে যাবো না, আমি একটু ওই যে বেড়া আছে, ওই বেড়ার যে ছিদ্র আছে, আমি ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করেছি ওখানে কেউ আছে কিনা। তো উনি যখন আসলে ভাই ওই ছিদ্র দিয়ে তাকান, তখন উনি দেখেন ওনারই একজন আত্মীয় ওই ঘরে সুইসাইড করেছে। সুইসাইডের কারণটাও রাসেল ভাই আমি জানি, এটা আসলে উনি বেশ, আমি যতদূর শুনেছি বেশ অনেক দেনাদায়কে পড়ে গেছিলেন আর কি, ঋণগ্রস্ত। উনি খুব সম্মানী লোক ছিলেন, ওই ঋণের কারণে অনেকে ওনাকে অপদস্থ করছিল, উনি আসলে ওই লোডটা আসলে নিতে পারেন নাই। উনি রাসেল ভাই ছিল খুব লম্বা, প্রায় 6 ফিটের মতো লম্বা, কিন্তু উনি যখন গলায় ফাঁস দিয়েছিলেন, তখন দেখা গেল যে উনি দাঁড়ালে পারেও মানে আধাত মানে দড়ি ঝুলে থাকে, মানে ওনার গলায় ফাঁস লাগে না। তখন উনি যেটা করেছিল, উনি হাঁটু ভেঙে বসে পড়েন আর কি, তাতে ওনার গলায় ফাঁস লেগে যায়, ওইভাবে উনি মারা যান। একদম পুরোপুরি ইচ্ছা করে মারা গেছেন, উনি নিজে সুইসাইড করেছেন আর কি। তো যাই হোক,
তো ওনার লাশ ওখান থেকে উদ্ধার করা হয়, তারপরে ওনাকে দাফন কাফন করা হয়। প্রথম কয়েকদিন রাসেল ভাই খুব স্বাভাবিক ছিল। আর ওই যে যিনি যে গাছের মৃত্যুটা কিন্তু খুবই অস্বাভাবিক, মানে হাঁটু করে বসলে এভাবে কোনো মানুষ মরে যেতে পারে, এটা খুব অস্বাভাবিক। হ্যাঁ, কারণ কিন্তু- শেষ মুহূর্তে মানুষ বাঁচতে চেষ্টা করে। কিন্তু আসলে কি মানে আমরা মানে যেটা বৈজ্ঞানিকভাবে জানি, যদি গলায় আমাদের স্পাইনাল কর্ড যদি ছিঁড়ে যায়, কারণ যে টান লাগলে আর স্পাইনাল কিছু কর্ড ছিঁড়ে গেলে আর করার কিছু থাকে না, করার থাকে না। আর যদি একবার গলায় ফাঁস লেগে যায়, আমাদের হাতগুলোর উপরে ওঠে না। চেষ্টা করলে আমরা হাত উপরে উঠাতে পারবো না, তাহলে তো কেউই হয়তো বা মারা যেত না, জি। সবাই মানে বের হয়ে যেত আর কি। তো যাই হোক রাসেল ভাই, তো দেখা যাচ্ছে যে যেহেতু ওই যিনি এই ঘরটা তৈরি করেছিলেন, উনি চিন্তা করেন যে একবার এখানে লোক মারা গেছে, আমি আর এখানে আসবো না। তো উনি আর ওই ঘরে আর কখনো থাকেনও নাই, আসেনও নাই। এমনি উনি প্রতি বছর বছর গাছের ওইটা করতেন বা এখনো করেন। এখন সমস্যা শুরু হয় রাসেল ভাই এই ঘটনার পর থেকে। জি। এবং ঘটনাটা রাসেল ভাই পুকুর কেন্দ্রিক ঘটনা, মানে এই ঘটনাটা পুকুর কেন্দ্রিক। তো এর ধরেন যে 4 থেকে 5 দিন পর ওই আশেপাশেরই 5-6 জন একসাথে গোসল করতে নামে ওখানে। হুম। একসাথে গোসল মানে গোসল করছে একই সাথে, সাঁতার কাটছে। এর ভিতরে একজন ফিল করছে তার পায়ের সাথে কিছু একটা দিয়ে হুম। মানে কিছু একটা পেঁচিয়ে রেখেছে কেউ। সে আবার কি করে, কি ব্যাপার, কি পেঁচালো। তো সে পাটা একটু উঁচা করে হাত পানির মধ্যে ঢুকিয়ে দেখার চেষ্টা করছে জিনিসটা কি। এখন দেখে সেটা একটা শিকলের মতো। হুম। তো পানিটা আবার খুব টলটলা পানি ছিল। উনি আবার একটু ডুব দিয়ে দেখতে গেছে আসলে এটা কেমন, মানে পাটা অত দূর উঁচা করতে পারছিলেন না উনি। একটু ডুব দিয়ে দেখেন রাসেল ভাই, এই যে এখন এক ধরনের স্টিল বের হয়েছে। আমরা যে মানে বিভিন্ন বিল্ডিংয়ে দেখা যাচ্ছে সিঁড়ির পাশে বা বিভিন্ন জায়গায় আমরা এক ধরনের চকচকে এক ধরনের স্টিল ব্যবহার করি। হুম। তো অনেকে যেটা বলে এস স্টিল নাকি যেন বলে, এরকম নাম আর কি, খুব চকচক করে স্টিলগুলো। ওই স্টিলের শিকল বলে, এই এস স্টিলের শিকলগুলো তার পায়ে লাগানো। অদ্ভুত ব্যাপার। এবং উনি যখন মানে পানির মধ্যে ডুব দিয়ে টান দিয়ে দেখে যে শিকলটা মানে ওই পুকুরের গভীরের দিকে চলে গেছে। আচ্ছা। এবং হঠাৎ করে উনি হ্যাঁচকা টান অনুভব করে, দেখে শিকল ধরে টান দিয়েছে। তখন উনি চিৎকার চেঁচামেচি করে, এই আমার পায়ে শিকল। এখন আশেপাশের লোককে বিশ্বাস করছে না, এখানে পায়ে শিকল আসবে কোত্থেকে। জি। কিন্তু সবার চোখের সামনে যখন উনি তলিয়ে গেল, তখন সবাই বুঝতে পারছে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। যেহেতু তারা পাশাপাশি ছিল, সবাই ঝাঁপিয়ে পড়ে তার উপরে। এবং ওই পানির নিচে যখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল, তখনই সবাই তাকে ধরে ফেলে, 3-4 জন ধরে ফেলে, ধরে টেনে হিঁচড়ে তাকে উপরে নিয়ে আসে। উপরে নিয়ে আসার পর দেখা যায় তার পায়ের শিকল ছিল, মানে যেহেতু টেনে হিঁচড়ে নিয়ে আসছে, ওই শিকল ছিঁড়ে গিয়েছে এবং তার পা রক্তাক্ত হয়ে গেছে, পায়ের আচ্ছা। নিচের অংশ। এটা রাসেল ভাই এই পায়ের শিকল নামলেই যে পায়ের শিকল পেঁচিয়ে দেয়, হুম। এই ঘটনা শুধু ওনার সাথেই ঘটে নাই। এরপরে অনেকের সাথেই এই পায়ের শিকল লাগানোর ঘটনাটা ঘটতো। ওকে। এরপরে যখন মোটামুটি মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়ে গেছে যে এখানে কিছু আছে, এখানে নামলে পায়ের সাথে শিকল লাগাই দেয় এবং টান দিয়ে নিয়ে যায়। তো দেখা যাচ্ছে এই কারণে ওই পুকুরে গোসল করতে অনেকেই নামতো না। আচ্ছা। তারপর আপনার একদিন একজন অপরিচিত লোক, অপরিচিত বলতে উনি হয়তো ওই পুকুরটা সম্পর্কে জানতো না বা জানলে ওগুলো বিশ্বাস করতো না, তো উনি নেমেছিল আর কি, এমনি গোসল করার জন্য নেমেছিল। তো ওনার সাথে কয়েকজন আসছিল, ওরা উপরেই ছিল। জি। তো উনি গোসল করার মোটামুটি সবার সামনে উনি ডুব দিয়েছে। এখন ডুব দেওয়ার পর উনি আর উঠছে না। হুম। এখন সবাই বলে কি ব্যাপার, উনি উঠছে না কেন? তো চিন্তা করছে যে হয়তো বা এমনিতেই উঠছে না বা আমাদেরকে ভয় দেখানোর জন্য বা এরকম কিছু হতে পারে। কিন্তু আসলে ওরা দেখলো 3-4 মিনিট 5 মিনিট হয়ে যায় উনি ওঠে না। তো তখন সবার সন্দেহ লাগে কি ব্যাপার, এটা তো নিশ্চয়ই হতে পারে। তখন সবার মানে ওই যারা দেখছিল সবার সামনে সবাই দেখছে যে একটু আগেও মানে 5 মিনিট আগেও যিনি এখানে ডুব দিয়েছেন, পুকুরের এই মাথা থেকে ওই মাথা ছিল ভাই, ধরেন যে প্রায় 100 হাতের মতো লম্বা, এই মাথা থেকে ওই মাথা। হুম। তো দেখা যায় ওই মাথার যে ঘাটটা ছিল, বেশ করে জংলা পাশ যেটা ছিল, হুম। ওই ঘাটে ওনার দেহটা ভেসে উঠেছে। মানে এই পাশ থেকে ওই পাশে নিয়ে গিয়েছে, একদম ওই পাশে দেহটা ভেসে উঠেছে। এবং ওনার ডেড বডি যখন রাসেল ভাই উদ্ধার করা হয়, তখন ওনার পায়ে কিন্তু মনে হচ্ছিল যে শক্ত কিছু পরানো ছিল, আচ্ছা। এরকম একটা। এবং টান দিয়েছে যে ওনার পায়ে মনে হচ্ছে পায়ে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, এরকম একটা চিহ্ন সেখানে ছিল। এরপর রাসেল ভাই ওই পুকুরের চতুর্দিকে মানে ঘিরে দেওয়া বিল্ডিং হয়। করে ঘিরে দেওয়া হয়। ওই জঙ্গলগুলো যে পাশে জঙ্গল টঙ্গল ছিল ওগুলো সাফ করে ফেলা হয়। জি। এখন আর পুকুরে ওইখানে কেউ গোসল টোসল করে না। তবে মোটামুটি ওই জায়গাটা হয়তো বা ডেভেলপারদেরকে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা কোনো না কোনো কারণে মানে হয়তো বা দেখা যাচ্ছে ডিলিংসটা ঠিক হয়, কোনো কারণে জি। সেটা বাতিল হয়ে যায়। আচ্ছা। এটা কেন হয় এটা বলা যায় না, ওটা এখনো ওরকমই আছে। আচ্ছা। পুকুরটা এখনো ওরকমই আছে। সঙ্গত কারণে আমি জায়গাটার নাম বললাম না, কিন্তু যারা না, শুনছেন একদম ওই ঠিক আছে। অত্র অঞ্চলের হয়তো তারা বুঝতেই পারছেন। বুঝতে পারবেন আর কি। তো এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ আবার লিসেনারদেরকে। ভূত এফএমের জন্মদিনের শুভেচ্ছা এবং ঈদুল আজহার আবার শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও, এবং আশা করছি যে আপনার সবকিছু মিলিয়ে আপনি ভালো দিন কাটাচ্ছেন এবং ভালো দিন আর সামনের দিনগুলো আর বেশি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য, এবং আমরা চলে যাব নেক্সট ঘটনায়।